আলাইকুম। এসএসসি 24 ব্যাচ, আশা করি তোমরা অনেক বেশি ভালো রয়েছো। তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন অনেক বেশি ভালো যাচ্ছে। আমরা ধারাবাহিক ক্লিপস তোফেলের লেকচার 4-এ আছি। আমরা বলেছিলাম যে টপিকগুলো মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা শেষ করাবো ইনশাআল্লাহ। এবং তোফেলের যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো আসলে শুধু যেগুলো পড়লেই হয়ে যাবে মূলত সেগুলোই পড়াবো। এক্ষেত্রে সেই ধারাবাহিক ক্লাসগুলোর আজকে মূলত আমরা এমবেডেড কোয়েশ্চেন আলোচনা করব। এবং এই এমবেডেড কোয়েশ্চেন কিন্তু প্রতি বছর সিইউতে একটা কোয়েশ্চেন এমবেডেড কোয়েশ্চেন থেকে থাকে। অর্থাৎ এখানে তুমি 1 নাম্বার কমন পাবে যদি আজকের এই ক্লাসটি খুব মনোযোগের সহিত করো। এমবেডেড কোয়েশ্চেন থেকে কিন্তু প্রতি বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে কোয়েশ্চেন হয়। তাই আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা ধারাবাহিকভাবে পড়ে যাব এবং ইনশাআল্লাহ এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কাজ থাকবে এই টপিকটা ক্লিয়ার করার পর যে বই প্র্যাকটিস বুক তোমার রয়েছে ইংলিশের প্র্যাকটিস বুক, সেই প্র্যাকটিস বুক থেকে এই এমবেডেড কোয়েশ্চেন রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলা এবং কোনো কিছু না বুঝলে আমাদের পেজে মেসেজ দিয়ে রাখো। ওকে, আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো খুব মনোযোগের সহিত দেখো এবং খাতা কলম নিয়ে বসিও যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে পারো। অথবা তোফেল যদি পাশে থাকে তাহলে তোফেলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তারা দাগিয়ে রেখো। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে এমবেডেড কোয়েশ্চেন কি তা একটু বলি। এমবেডেড কোয়েশ্চেন হলো, তো তোমাকে মূলত একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতর আরেকটি প্রশ্ন করা হলে তখন সেটাকে মূলত এমবেডেড কোয়েশ্চেন বলা হয়। সাধারণত যখন আমরা একটা কোয়েশ্চেন থাকে ঠিক এরও কোয়েশ্চেন, হোয়েন উইল দ্য মিটিং উইল টেক প্লেস। আমরা জানি ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে সাধারণত কি বসে, আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসবে, এরপর আমাদের কি বসে, সাবজেক্ট বসে। এটা আমরা সবাই জানি যে আমাদের যখন ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসে, এরপর আমাদের মূলত সাবজেক্ট বসে। এখন এটা হলো ডিরেক্ট একটা প্রশ্ন, এটা একদম ক্লিয়ার। তবে এমবেডেড কোয়েশ্চেন হলো তোমাকে মূলত দুইটা ক্লজ দেওয়া থাকবে, মূলত একটা সেন্টেন্স থাকবে। ধরো যেমন উই হ্যাভেন্ট অ্যাসার্টেন্ড হোয়ার দ্য মিটিং উইল টেক প্লেস। এখানে উই হ্যাভেন্ট থেকে এতটুকু এটা মূলত একটা সেন্টেন্স, একটা ক্লজ। এরপরে দ্য মিটিং উইল টেক প্লেস এটাও কিন্তু একটা ক্লজ এবং এর মাঝখানে কি মূলত একটা ডাব্লিউএস কোয়েশ্চেন রয়েছে। এই ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে মাঝখানে মূলত আরেকটা কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত যে নিয়মটা প্রয়োগ করি যে ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে মূলত আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসবে, কিন্তু সেটা যখন এমবেডেড কোয়েশ্চেন হবে তখন সেই ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে মূলত আমাদের সাবজেক্টটা বসে যাবে। তখন আমরা যে নর্মাল কোয়েশ্চেনে যখন ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে সে অক্সিলিয়ারি ভার্বটা বসবে না। এটা যদি আরেকটু ক্লিয়ার করি আমি বলি, দেখো সাধারণত আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন বসে, এখানে মূলত সমস্যা ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে সাধারণত একটা অক্সিলিয়ারি ভার্ব বসে। ওকে, এরপরে মূলত আমাদের সাবজেক্ট যেটা থাকবে সেন্টেন্সে সেটা বসে। এটা হচ্ছে আমাদের চিরাচরিত রূপ। তবে যদি সেটা এমবেডেড কোয়েশ্চেন হয়, অর্থাৎ সেখানে যদি দুইটা ক্লজ থাকে এবং সেখানে মাঝখানে যদি একটা মূলত ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, ডাব্লিউএস কোয়েশ্চেন মার্কার থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা হবে ডাব্লিউএস যে ওয়ার্ডটা থাকবে সেই ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাধারণত আমাদের সাবজেক্টটা চলে আসবে, এরপরে মূলত অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হবে। এখন এটা হলো নিয়ম। তবে এটা পিছনের কারণটা একটু তোমাকে বলি। আমরা যখন নর্মাল সেন্টেন্সে যখন আলোচনা করি, যখন একটা নর্মাল প্রশ্নে, তখন সাধারণত আমাদের অক্সিলিয়ারি ভার্বটা ডাব্লিউএস ওয়ার্ডের পরে বসে। কিন্তু এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, আমরা উই হ্যাভেন্ট অ্যাসার্টেইনড এরপরে মূলত আমাদের যখন ডাব্লিউএস ওয়ার্ড বসেছে এটা মূলত আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করছে। এক্ষেত্রে এখানে সাবঅর্ডিনেট কিছু ক্লজ মার্কার রয়েছে, সেই ক্লজ মার্কার আমরা যখন ক্লজের আলোচনা করব তখন বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো যখন থাকে এগুলা মূলত একটা সাবঅর্ডিনেট ক্লজের আগে বসে। এখন দেখো তোমার এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এই হয়ার থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা মূলত আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এই হয়ার এটা মূলত সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। যেহেতু হয়ার এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এরপরে মূলত একটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ বসবে। তাহলে এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট আমরা সাধারণত ক্লজের নিয়মে কি একটা সাবজেক্ট থাকবে, এরপর আমাদের ভার্ব থাকবে। ওকে, আমাদের কি থাকবে, ফাইন্ড ভার্ব থাকবে। তাহলে এই ক্ষেত্রে সেজন্য মূলত আমরা হয়ারের পরে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আগে না এনে মূলত এখানে আমাদের কি বসবে, আমাদের সাবজেক্টটা আগে বসবে, এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব বসবে। এটা হলো এমবেডেড কোয়েশ্চেন। তো আমরা এখানে কি করি, সাধারণত চিরচারিত নিয়মের মতো আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসি এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে, তখন ভুল করে ফেলি আর কি। তাহলে দেখো যেমন দ্য অথরিটিস ক্যান নট ফিগার আউট হোয়াই,
এরপরে আমরা যখন কোয়েশ্চেন ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড বসালাম, হোয়াই এর পরে আমরা সাধারণত ডাইরেক্ট কি বসাই দিলাম, সাবজেক্ট বসাই দিলাম, হোয়াই দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য রং এয়ারপোর্ট। ওকে, বলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যেমন আমরা বলি ডু ইউ নো হু এম আই, আবার আমরা বলি ডু ইউ নো হু আই এম। তাহলে এই ক্ষেত্রে এখানের মধ্যে সঠিকটা কি হবে, আমরা যদি বলি ডু ইউ নো, আমি জাস্ট কোয়েশ্চেন এবার বলে লিখছি ডু ইউ নো হু, এরপরে এখানে কি এম আই হবে নাকি হু আই এম হবে, আমি মাউস দিয়ে লিখছি তাই একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, ডু ইউ নো হু এম আই নাকি আই এম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু বিস্তারিত দেখি, দেখো হু এটা মূলত আবার এখানে মূলত আমাদের ক্লজ মার্কার হিসেবে বসেছে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এরপর আমাদের মূলত এরপরে কি বসবে, আমাদের সাবজেক্টটা বসবে। তাহলে এখানে কি হবে, ডু ইউ নো হু আই এম, এটা হবে। ওকে, তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এতটুকু ক্লিয়ার হলেন, এখানে তোমার মূলত একটা নাম্বার তোমার সেভ হয়ে গেল, অর্থাৎ সিইউর কোয়েশ্চেনে তুমি এটা কমন পাবে ইনশাল্লাহ, যেহেতু ওরা প্রতি বছর অ্যাড করে, তোমরা এটা কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে এখানে একটু দেখি, আচ্ছা ধরো এখানে কোয়েশ্চেন ওয়ার্ড যেগুলো রয়েছে, আমরা সাধারণত কোয়েশ্চেন ওয়ার্ড এখানে এতটুকু পেয়েছি কি, হোয়ার পেলাম, হোয়াট পেলাম, এরপর হোয়াই পেলাম। তবে এখানে কিছু কোয়েশ্চেন ওয়ার্ড মূলত যেগুলো মূলত সিঙ্গেল ওয়ার্ডে থাকতে পারে অথবা ফ্রেজে থাকতে পারে। ফ্রেজ মানে হলো কয়েকটা ওয়ার্ডের সমষ্টির কি, অর্থাৎ এটা আমরা বলতে পারি শব্দগুচ্ছ। এই ক্ষেত্রে ফ্রেজেসগুলো কীরকম হয় দেখো, হুস এটার পর একটা নাউন থাকতে পারে, অথবা হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ওপেন, তারপর হোয়াট টাইম বা হোয়াট কাইন্ড, এরূপভাবে কিছু কি থাকতে পারে, ফ্রেজ আকারে থাকতে পারে ওয়ার্ডগুলো। যেমন দ্য প্রফেসর, এখানে প্রফেসর বানানটা একটু লক্ষ্য রেখো, এটা গুরুত্বপূর্ণ বানান। দ্য প্রফেসর ডিডন্ট নো। ওকে, এখানে দেখো আবার ডিডন্ট নো হাউ মেনি, এখানে এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ, এবং এই শব্দগুচ্ছ এটা মূলত ডাব্লিউএস, পুরোটাই ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে কানেক্ট হবে। এবং এরপরে মূলত আমাদের এখানে সাবজেক্ট আমরা বসাবো স্টুডেন্টস। তাহলে হাউ মেনি স্টুডেন্টস শুড বি ইন হার আফটারনুন ক্লাস। আবার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু দেখতে পারো, এটা আসতে, এটা খুবই গুরুত্বপূর্ণ চলে আসতে পারে। এটা হলো কি, দেখো আই হ্যাভ নো আইডিয়া হাউ লং। তাহলে এখানে হাউ লং বসলো, হাউ লং এর পরে মূলত আমাদের যে এটা যেহেতু আমাদের ডাব্লিউএস ওয়ার্ড, এবং এরপরে আমরা ডাইরেক্ট কি বসাবো, সাবজেক্টটি বসাবো। তাহলে দ্য ইন্টারভিউ, তারপর আমাদের অক্সিলারি ভার্বটা বসবে উইল টেক প্লেস, সরি উইল টেক, এতটুকু। তাহলে এখানে এগুলো একটু তোমরা পড়ে নিও, এটা একদম আশা করি সহজ। এবং এখানে হুসের পরে মূলত নাউন আকারেও বসতে পারে, এটা আসলে ক্লিয়ার। এখানে এমবেডেড কোয়েশ্চেন, এখানে তেমন আহামরি সেরকম প্র্যাকটিস নেই, তাই বলেছি প্রথমে শুরুতেই যেখানে তোমার যে গ্রামার বই রয়েছে, সেই গ্রামার বই এমবেডেড কোয়েশ্চেনের যে বিগত ইয়ারে যে কোয়েশ্চেন আছে সেগুলো ভালো করে সলভ করে ফেলবে। জাস্ট এতটুকু মনে রাখবে এটাতে, যে এখানে এরকমভাবে যদি একটা বাইকের মধ্যে মাঝখানে যদি একটা প্রশ্ন করে, এরপরে মূলত একটা সাবজেক্ট বসে পারবে, এরপরে কি বসবে, সাবজেক্ট বসবে, অক্সিলারি বা বসবে না। এটা ক্লিয়ার রাখলেই এমবেডেড কোয়েশ্চেন মূলত 2 মিনিটে শেষ। ওকে, এতটুকু করার পর আমরা এখানে আসতে পারি ট্যাগ কোয়েশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা ছবিতে আসে, তবে একবার ডাবিত হয়ে এসেছিল, তাই এটা যদিও আমরা ক্লাস 6-7 দিকে পড়েছিলাম আর মনে হয়, তো এইটা তবু এখন গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেনটা। এটা একটু আমরা রিভিশন দিয়ে দিই, বেশিক্ষণ লাগবে না। দেখো ট্যাগ কোয়েশ্চেন কি, দেখো ইন এ ট্যাগ কোয়েশ্চেন দ্য স্পিকার মেক্স এ স্টেটমেন্ট বাট ইজ নট কমপ্লিটলি সার্টেন অফ দ্য ট্রুথ, সো হি ইউজেস a tag question to verify the previous statement. এটা মূলত হচ্ছে, দেখো আমরা বলি না কথায় জোর দিতে, অর্থাৎ স্পিকার যে অর্থাৎ যে বক্তা, সে মূলত একটা স্টেটমেন্ট দিল, তাহলে এই ক্ষেত্রে সে মূলত ট্যাগ কোয়েশ্চেন ইউজ করে তার স্টেটমেন্টের যে দৃঢ়তা তা আর একটু কী করে বাড়িয়ে দেয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আশা করি সবার বেসিক ধারণাটা আছে। আমরা একটু এগুলো পড়ি, নিয়মগুলো, এগুলো গুরুত্বপূর্ণ নিয়ম। ইউজ দ্য সেম অক্সিলারি ভার্ব ইন দ্য মেইন ক্লজ, অর্থাৎ যে স্টেটমেন্টটা মূলত দিবে, অর্থাৎ এখানে আমরা যদি বলি যেমন দেয়ার আর অনলি 28 ডেজ ইন ফেব্রুয়ারি, এটা ধরো তোমার একটা বক্তা কি দিল, একটা স্টেটমেন্ট দিল, তাহলে এখানের মধ্যে তোমার যে অক্সিলারি ভার্বটা রয়েছে, তোমাকে মূলত ট্যাগ কোয়েশ্চেনের ঠিক সিমিলার অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের কি রয়েছে, আর রয়েছে, তাহলে দেয়ার আর অনলি 28 ডেজ ইন ফেব্রুয়ারি, তাহলে আমরা সেম এখানে কি করলাম, অক্সিলারি ভার্বটা ইউজ করলাম, একদম সেম অক্সিলারি ভার্ব আমাদের ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। এই ক্ষেত্রে যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, যদি এখানে দেয়ার ইজ নো অক্সিলারি, দেন আমাদের মূলত ডু, ডাস বা ডিড, এই তিনটা মূলত এই ডু ভার্বগুলো ইউজ করতে হবে। এখানে উদাহরণ থাকতে পারে, একটু দেখে, যেমন ইউ অ্যান্ড আই
টকড উইথ দ্য প্রফেসর ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো, এখানে আমার মূলত কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে দেওয়া না থাকলে আমরা কি ইউজ করবো বলেছি, ডু ডাস ডিড ইউজ করবো। এবং দেখো এটা কিভাবে ইউজ হবে, এটা আশা করি তোমরা জানো। ডু এবং ডাস এটা মূলত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিড এটা কিন্তু ফার্স্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন তোমাকে এখানে ভার্বটা লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে টকড এবং ইয়েস্টারডে কথা বলা হচ্ছে, অর্থাৎ গতকাল, অর্থাৎ এটা অতীতের কথা বলা হচ্ছে, মানে এটা ফার্স্টে রয়েছে। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এখানে কি ইউজ করবো, ডিড এন্ড উই ইউজ করবো, অর্থাৎ মানে এখানে ডিড ইউজ করবো আর কি। ওকে, তাহলে ইফ দ্য মেইন ক্লজ ইজ নেগেটিভ, যদি আমাদের এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে দ্য ট্যাগ ইজ অ্যাফার্মেটিভ, আর অ্যান্ড ইফ দ্য মেইন ক্লজ ইজ অ্যাফার্মেটিভ দেন দ্য ট্যাগ ইজ নেগেটিভ। তাহলে দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি মূলত পজিটিভ হয় তাহলে আমাদের এখানে মূলত নেগেটিভ ট্যাগ হবে। আর যদি এখানে নেগেটিভ হয় এখানে পজিটিভ হবে। যেমন দেখো আমরা মূলত ইউ অ্যান্ড আই টকড, এটা মূলত পজিটিভ ছিল, এখানে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না, কিন্তু আমরা এখানে ট্যাগ কোয়েশ্চনে তখন উল্টা ইউজ করেছি, এখানে আমরা কি ইউজ করলাম, নেগেটিভ ইউজ করলাম। আবার তুমি দেখো দ্য বয় ডু নট হ্যাভ, তাহলে এই ক্ষেত্রে দ্য বয়েজ ডু নট হ্যাভ, এখানে মূলত আমরা নেগেটিভ রয়েছে, এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ট্যাগটা ইউজ করবো কি, পজিটিভ, ডু দে, তখন আমরা এখানে নট ইউজ করবো না। তাহলে এতটুকু আসলে ক্লিয়ার। এরপরে ডোন্ট চেঞ্জ দ্য টেন্স, এখানে আমরা টেন্স চেঞ্জ করবো না। এরপর হচ্ছে হ্যাঁ, এখানে মূলত ইউজ দ্য সেম সাবজেক্ট ইন দ্য মেইন ক্লজ অ্যান্ড ট্যাগ, যেখানে মূলত সাবজেক্টটা মেইন যে সাবজেক্টটা রয়েছে আমরা মূলত একই সাবজেক্ট ইউজ করতে হবে। যেমন এক্ষেত্রে দ্য বয়েজ, এটার মূলত আমাদের প্রনাউন ফর্মটা কি হবে, দে হবে, এক্ষেত্রে একই সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে আর কি। ওকে, এরপর আমাদের গুরুত্বপূর্ণ হলো এটা গুরুত্বপূর্ণ কেন, দেখো এটা মূলত খুবই আনকমন একটা বিষয়, 5 নাম্বার রুলটা, এটা তোমার একটু মনোযোগ দিয়ে দেখো। এটা হলো দেখো, নেগেটিভ ফর্মস আর ইউজুয়ালি কন্ট্রাক্টেড, অর্থাৎ এটা সংক্ষিপ্ত সংকুচিত হয়ে থাকে এরকম দিয়ে অ্যান মূলত অ্যাপোস্ট্রফি অ্যান অ্যাপোস্ট্রফি টি। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা মূলত নট ব্যয় বোঝাচ্ছে আর কি। এটা হচ্ছে মূলত আমাদের কি হতে হবে, সংকুচিত হতে হবে। দেখেছো এখানে প্রতিটা কিন্তু সংকুচিত রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তবে এখানে যদি ইফ দে আর নট, অর্থাৎ এগুলো যদি সংকুচিত না হয়ে থাকে, দে ফলো দ্য অর্ডার অক্সিলারি, এখানে তখন এই ক্ষেত্রে নতুন নিয়ম হবে। অর্থাৎ তুমি যদি এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি এটা ইউজ না করা হয় তাহলে এই ক্ষেত্রে এটাও ঘুরে যাবে, অর্থাৎ তখন আমাদের মূলত অক্সিলারি ভার্ব বসবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব বসার পর আমাদের কি বসবে, সাবজেক্ট বসবে, এরপর আমাদের কি বসবে, নট বসবে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমি এখানে সংকুচিত করলাম না, অর্থাৎ তোমাকে এমসিকিউতে এভাবে দিতে পারে, এমসিকিউতে ওরা কন্ট্রাক্টেড না করে অর্থাৎ সংকুচিত সংক্ষেপ না করে মূলত তোমাকে এরকম পূর্ণাঙ্গভাবে দিতে পারে, অর্থাৎ ডিড হি নট। তখন এই ক্ষেত্রে আমাদের 99% স্টুডেন্ট আটকে যাবে কি, এই ক্ষেত্রে আমরা তো সাধারণত পড়ি ডিডেন্ট হি, কিন্তু এখানে সেটা নাই কেন, তখন এই ক্ষেত্রে আমাদের কি করে ফেলবো, ভুল করে ফেলবো। তাহলে এখানে মাথা রাখতে হবে যদি সংকুচিত না থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত এটা ইউজ করবো, অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি বসলো, এরপর আমাদের সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্টে হি বসেছে, এরপর মূলত আমাদের এই নট এটা সম্পূর্ণভাবে ইউজ হবে আর কি। ওকে, তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং এক্সেপশন একটা রুল। এরপরে দেয়ার আর, ইট ইজ, এগুলো মূলত সিউডো সাবজেক্ট, এগুলো আগে বলেছিলাম প্রথম ক্লাসে, এটা হচ্ছে কৃত্রিম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এরপরে দ্য ভার্ব হ্যাভ মে বি ইউজড অ্যাজ এ মেইন ভার্ব, হ্যাভ মূলত মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, অথবা এটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে এখানে একটু জটিলতা রয়েছে, আমি পরে আলোচনা করবো আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ নিয়ে। তবে আপাতত আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। যেমন ইট ইজ রেনিং নাও, তাহলে এখানে ইট ইজ, এখানে আমাদের অক্সিলারি ভার্বটা হলো ইজ, এবং এখানে আমরা সেটাকে ইউজ করবো ইজেন্ট। ওকে, এরপর যেহেতু এটা পজিটিভ টেন্স পজিটিভ ফর্মে রয়েছে তাহলে আমরা এখানে নেগেটিভ মূলত ফর্ম ইউজ করবো, তাহলে ইজেন্ট ইট, তাহলে ইট ইজ রেনিং নাও ইজেন্ট ইট, এভাবে ইউজ করবো। ওকে, এরপরে আমাদের এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশে। এটা গুরুত্বপূর্ণ। দেখো ধরো তোমাকে একটা সেন্টেন্স দিল যেখানে মূলত হ্যাভ হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে অর্থাৎ ইউ হ্যাভ 2 চিলড্রেন, তাহলে এটাকে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত আমরা করে ফেলবো কি, আমরা ইউ হ্যাভ 2 চিলড্রেন রয়েছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ইউ হ্যাভ 2 চিলড্রেন যেহেতু রয়েছে তাহলে আমরা হ্যাভেন্ট ইউ আমরা এটা ইউজ করবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আমরা সাধারণত আমাদের ক্যারিকুলামে ব্রিটিশ ইংলিশ যেহেতু ইউজ করা হয় তাই আমাদের সঠিক উত্তর কিন্তু এটাই হবে, ইউ হ্যাভ 2 চিলড্রেন হ্যাভেন্ট ইউ। কিন্তু আমেরিকান ইংলিশে মূলত ইউ হ্যাভ 2 চিলড্রেন রয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ থাকলে তখন আমরা সেখানে ডু ইউজ করবো, হ্যাভ থাকলে আমরা কি ইউজ করি, ডু ইউজ করি, ডোন্ট ইউ। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত পার্থক্য রয়েছে, আমেরিকান আর ব্রিটিশ ইংলিশে কিছু পার্থক্য রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ব্রিটিশ কারিকুলাম ইউজ করি তাই এই ক্ষেত্রে সাধারণত আমাদের এটা সিলেক্ট করে আসতে পারি বেটার হবে, যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ করে থাকি। তাহলে ইউ হ্যাভ 2 চিলড্রেন হ্যাভেন্ট ইউ, এটা মাথায় রেখো।
কিন্তু আমরা যেহেতু তোফেল বইয়ে মূলত আমরা আমেরিকান ইংলিশ ইউজ করে তোফেল বইতে, তাই ক্ষেত্রে ওরা এটাকে সঠিক বলছে আর কি। তাহলে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। ট্যাগ কোয়েশ্চেন আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। তোমরা চাইলে এটা একটু আনসার করো, এটা 1 এবং 2 এটা একটু প্র্যাকটিস করো, দেখি কতটুকু পারো তোমরা। ওকে, প্রথমে রয়েছে কি, ইউ আর গোয়িং টু স্কুল টুমোরো, অর্থাৎ তুমি স্কুলে যাবে আগামীকাল, এবং গ্যারি সাইন দ্য পিটিশন। ওকে, তাহলে এখানে একটা বিষয় মাথায় রেখে ইউ আর গোয়িং টু স্কুল টুমোরো রয়েছে, তাহলে এক্ষেত্রে ইউ আর গোয়িং টু স্কুল টুমোরো, প্রথমে আমাদের এখানে অক্সিলারি ভার্বটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। অক্সিলারি ভার্বটা হলো কি আর। ওকে, এরপর আমাদের সাবজেক্টটা হলো কি ইউ, তাহলে এরপর এটা পুরোটা আমাদের কি রয়েছে, পজিটিভ ফর্মে রয়েছে, এটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কি করব, নেগেটিভ টেক কোয়েশ্চেন ইউজ করব। তখন এখানে কি হবে, আমরা যেহেতু প্রথমে অক্সিলারি ভার্ব ইউজ করি, তাহলে আর, এরপরে যেহেতু নটটা কি হবে, সংকুচিত হবে, এন অ্যাপোস্ট্রফি টি, এরপরে আর এন্ড, এরপর আমাদের সাবজেক্টটা বসবে ইউ, তাহলে আর এন্ড ইউ। এরপরে গ্যারি সাইন দ্য পিটিশন, তাহলে এটা কি হবে দেখো, যেহেতু সাইন এটা মূলত ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, ডিড ইউজ করবো। আমরা কি ইউজ করবো, ডিড, যেহেতু কোনো অক্সিলারি ভার্বও নেই, তাহলে ডিডন্ট হি এভাবে ইউজ করবো আর কি। ওকে, ডিডন্ট হি। তাহলে আশা করি তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবে। এগুলো প্র্যাকটিস করলে মূলত তোমাদের কি হবে, যে পড়া তুমি পড়ছো সেই পড়াটা সম্পূর্ণভাবে তোমার মস্তিষ্কে গেঁথে যাবে, এবং ভুল করলে সেই ভুলগুলো যদি শুষে আবার প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার আর কনফিউশনে থাকবে না। একটা কথা বলি, অ্যাডমিশন আসলে মূলত সবাই পড়ালেখা করে, এটা তুমি কোচিং সেন্টারে গেলেই বুঝবে। মূলত যে পরীক্ষাগুলো নেয় সেখানে অ্যাভারেজ দেখবে সবাই একই নাম্বার পাচ্ছে। এটা কেন, কারণ অ্যাডমিশন একটা এমন একটা সময় যেখানে যে স্টুডেন্টগুলো এইচএসসির 2 বছর সময়ও ভালো করে পড়ে নাই, তারা কিন্তু অ্যাডমিশন এসে ভালো করে পড়বে। কারণ এখানে একটা বিষয়, একটা দৃশ্যমান একটা রেজাল্ট রয়েছে, কীরকম তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকলে সেখানে ক্লাস করতে পারছো, একটা দৃশ্যমান একটা রেজাল্ট রয়েছে, সেটার জন্য সবাই কষ্ট করে। কিন্তু আসলে আমাদের যে সীমাবদ্ধতা, এটা হলো সবার জন্য সিট নেই, সিটের যে স্বল্পতা। এখন এই ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ কম্পিটিশন হয়, এবং শুধু হিউজ কম্পিটিশনটা আরও দ্বিগুণ হয়ে যায় যদি তোমার লক্ষ্য প্রথম সারির সাবজেক্টগুলো থাকে। এক্ষেত্রে তোমার কিন্তু খুব নির্ভুল টাইপের হতে হবে, অর্থাৎ তুমি যখন পরীক্ষা হলে যাবে, তুমি জানা কোয়েশ্চেনগুলো তো ভালোভাবে আনসার করতে হবেই, এবং তোমার খুব টেকনিক ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, জানা জিনিসগুলো ভুলে যাই, কারণ সময়ের অনেক স্বল্পতা থাকে, এবং এই সময় স্বল্পতার কারণে কিন্তু তুমি যদি একটা এমসিকিউ ভুল করো, তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে, অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবে একটা এমসিকিউ ভুলের জন্য। তাই ক্ষেত্রে এখন যেহেতু বাসায় রয়েছে, খুব প্র্যাকটিস করো, নিজেকে খুব বেশি প্রেশার দাও। অর্থাৎ এটা হলো আমাদের একটা স্লোগান রয়েছে, বিশেষ করে হয়তো সেনাবাহিনীর একটা স্লোগান, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তুমি তোমার প্রশিক্ষণটা যতই কঠিন হবে, তোমার যুদ্ধটা ততই সহজ হবে। এবং এই ক্ষেত্রে এখানে যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তোমার ভুল করা যাবে না। ভুল না করার জন্য তোমাকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবং গ্রামারের ক্ষেত্রে ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আসলে আমরা ভুলে যাই, পরীক্ষার হলে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। তাই এখন থেকে খুব বেশি পরিশ্রম করে যাও, এটা মাথায় রেখো, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। এখন আমরা আসি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এরপরে নেগেটিভ এগ্রিমেন্টে, এবং এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন দেখো, এই ক্ষেত্রে আজকে শুধু কমনই দিচ্ছি তোমাকে। দেখো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট যদি তুমি কমপ্লিট করতে পারো খুব ভালো হবে। আমার আশা যে তুমি ডি ইউনিটে 1 বা 2 নাম্বার কমন পাবে ইনশাল্লাহ, 1 বা 2 নাম্বার কমন পাবে, 1 বা 2 নাম্বার। কেন বলছি সেটা তুমি কোয়েশ্চেন ব্যাংক খুললেই বুঝবে। আমি জানি না কেন ওরা এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন দেয়, তবে এগুলো এখান থেকে দিবে এরা, এগুলো শিওর। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এরপর আজকে যে ট্যাগ কোয়েশ্চেন পড়িয়ে এলাম, তারপর এর আগে বললাম এমবেডেড কোয়েশ্চেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1-2 নাম্বার তুমি আজকে কমন পাবে ইনশাল্লাহ, অর্থাৎ পুরো ক্লাস শেষে তোমার 4-5 নাম্বার তোমার হাতে থাকবে ইনশাল্লাহ। তাহলে এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা একটু আমরা পড়েই দেখি। When indicating that one person or thing does something and then adding that another does the same, use the word so to. To avoid needless repetition of words from the affirmative statement, use the conjunction and, followed by a simple statement using so or to. Okay? The order of this statement will depend on whether so or to is used. এখানে দেখো, যেমন আমি বললাম আই এম হ্যাপি ইউ আর টু, এটা কেন ইউজ করে,
অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমি বলি, ধরো আমি বললাম আমিও খুশি তুমিও খুশি, তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা হতো এরকম, আই এম হ্যাপি ইউ আর হ্যাপি, আই এম স্যাড ইউ আর স্যাড। তাহলে এক্ষেত্রে এখানে যে বারবার রিপিটেশন হচ্ছে, এখানে বলা হচ্ছে নিডলেস রিপিটেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ যে আসলে রিপিটেশনের এই দরকারহীন ওয়ার্ডের রিপিটেশনকে মূলত, অর্থাৎ বারবার যে পুনরাবৃত্তি, অর্থাৎ আমি আই এম হ্যাপি বললাম ইউ আর হ্যাপি বললাম, তাহলে এখানে একই ওয়ার্ডগুলো বারবার কি আমরা লিখছি, এতে মূলত সময় যেমন ওয়েস্ট হয়, আবার তোমার এটা দেখতেও কি হয়, ভালো লাগে না। এবং এটার একটা স্ট্যান্ডার্ডে আনার জন্য মূলত আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউজ করি। যখন মূলত দুটা সেন্টেন্স থাকবে, দুটা সেন্টেন্সে মূলত একই বিষয়গুলো বোঝাচ্ছে, তখন মূলত আমরা এখানে সেই বিষয়টার আবার পুনরাবৃত্তি না করে মূলত আমরা এখানে কি করি, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ইউজ করি। কিরকম দেখো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউজ করি, যেমন আমি তোমাকে বলি, প্রথমে তোমাকে একটা সেন্টেন্স দিল, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট একটা সেন্টেন্স দিল, আই এম হ্যাপি, এরপরে তুমি একটা কি ইউজ করবে, এখানে বলা আছে একটা কনজাংশন ইউজ করবে অ্যান্ড, একটা কনজাংশন ইউজ করবে অ্যান্ড ইউজ করবে, ওকে। এরপরে ইউজ করার পর তোমাকে মূলত দুইটা ওয়ে থাকবে তোমার, এই মূলত এখানে যে এগ্রিমেন্টটা প্রকাশ করার জন্য তোমার দুইটা ওয়ে থাকবে। একটা হলো তুমি প্রথমে সাবজেক্ট ইউজ করবে ইউ, এরপরে ভার্ব ইউজ করবে আর, দেন ইউজ করবে টু, এটা হচ্ছে একটা ওয়ে। আবার সেকেন্ড ওয়ে হলো তুমি সো ইউজ করবে, এখানে বলা হয়েছে তুমি হয় সো ইউজ করবে নয়তোবা টু ইউজ করবে। তাহলে সোটা কিরকম, সো হলে সো এর পরে মূলত তোমার যে বি বাফ রয়েছে সেটা বসে যাবে, এরপরে তোমার মূলত সাবজেক্ট বসবে। তাহলে তোমার দুইটা বিষয়, একটা হলো তুমি সো ইউজ করবে নয়তো বা টু ইউজ করবে। এখন এটা তুমি নিজে তো তার ইউজ করতে পারবে না, তো এক্ষেত্রে তোমাকে এমসিকিউতে দেওয়া থাকবে, হয় তোমাকে টু সম্বলিত এমসিকিউ দিবে অথবা সো সম্বলিত এমসিকিউ দিবে। এক্ষেত্রে এটা সব নিয়মটা মনে মাথায় রাখতে হবে। তোমাকে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তা হলো টু যে বিষয়টা রয়েছে, এই টুটা মূলত সেন্টেন্সের কিসে কোথায় বসে, শেষে বসে, শেষে বসে। তাহলে টু হচ্ছে আমাদের কিসে বসবে, শেষে বসবে। আর সো এটা মূলত কিসে বসবে, শুরুতে বসবে। সো এটা হচ্ছে মূলত, সো এটা হচ্ছে কি, এটার উল্টা হচ্ছে শুরুতে বসবে। তাহলে এরপরে আমরা প্রথমে যদি মাথায় রাখি যে যদি টুটা শেষে বসে, তাহলে আমরা এটার নিয়মটা হবে কি, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, এরপর অক্সিলারি ভার্ব বসবে। আর যদি আমাদের সো আগে আসে তাহলে সো এর পর অক্সিলারি ভার্বটা বসাবে, এরপরে কি বসবে, আমাদের সাবজেক্টটা বসবে। তাহলে তোমাকে এই বিষয়টা মাথা রাখতে হবে, মুখস্থ রাখতে হবে আর কি। এখন এটা মুখস্থ রাখা কঠিন হয়, টু কখন সো কখন, এক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে ভালো প্রস্তুতি নিবে, ওখানে বলেছিলাম এই যে ছোটো ছোটো বিষয়গুলো রয়েছে এগুলো তুমি একটি স্টিকের নোট দিয়ে মূলত একটা দেওয়ালে টাঙিয়ে দিবে, তাহলে আশা করি এই বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে। এরপর আর কিছু রয়েছে, যেমন দেখো যে হয় a compound verb auxiliary plus verb, if for example will go, should, do, has done, have written, must, examine, এগুলো আসে তখন মেইন ক্লসে, তখন auxiliary যে auxiliary of the main verb used in the simple statement the subject verb must agree। যেমন আমি তোমাকে বলি আমাদের এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কোনটা, এটা হচ্ছে কি দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো। এটার অর্থ হচ্ছে এভাবে দেখো, ধরো তারা মূলত ল্যাবে কাজ করবে আগামীকাল, তুমিও ল্যাবে কাজ করবে আগামীকাল, দুইটা মূলত সেম কথা। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম স্টেটমেন্ট হলো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলো, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। যে দে উইল ওয়ার্ক, এখানে এটা হচ্ছে মূলত হচ্ছে কি একটা কম্পাউন্ড ভার্ব, তাহলে দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, ওকে। এরপর আমরা সিম্পল একটা কনজাংশন ইউজ করবো, কনজাংশনে কি অ্যান্ড ইউজ করলাম। এরপরে আমরা স্বাভাবিকভাবে দেখো এখানে আমাদের যে বলেছিলাম টু অথবা সো ইউজ করবো, ঠিক একইভাবে আমাদের টু কি বসবে, শেষে বসবে, আবার যদি সো ইউজ করি সো শুরুতে বসবে। এরপর আমরা এখানে মূলত যে ভার্ব রয়েছে উইল, আমরা এখানে উইল কি ইউজ করবো, এখানে উইল, হি উইল টু অথবা সো উইল ইউ, এটা একদম সহজ। আবার এখানে একটু যেমন দেখি, যদি এখানে দেখছো তোমার কোনো কি নেই, কোনো বি ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন এই ক্ষেত্রে সাধারণত আমরা এখানে ওই কোশ্চেন এমবেডেড কোশ্চেনের মতো, না সরি ট্যাগ কোশ্চেনের মতো আমরা ডু ডাস ডিড ইউজ করবো, ডু ডাস ডিড ইউজ করবো, ওকে। তাহলে এখন দেখো জেইন গোজ টু দ্য স্কুল, তাহলে এখানে আমাদের যেহেতু ডু ডাস ডিড কমন ইউজ হবে, যখন দেখো তোমার এখানে পুরো সেন্টেন্সটা দিল, এখানে স্টেটমেন্টটা দিল জেইন গোজ টু দ্যাট স্কুল, ওকে। তাহলে এখানে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি এখানে কি বসাবো, এখানে যদি আমি টু ইউজ করি তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা বসবে মাই সিস্টার,
এরপর এখানে গোস দেখো, এটা মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করতেছে, গোস টু দ্যাট স্কুল। এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত প্রেজেন্ট টেন্স আমরা মূলত ডু এবং ডাস ইউজ করি। এক্ষেত্রে ডু আর ডাসের ক্ষেত্রে যদি ব্যাপারটা সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাস ইউজ করবো, আর যদি এটা কি হয় প্লুরাল হয় তাহলে আমরা ডু ইউজ করবো। যেহেতু এখানে মাই সিস্টার এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে গোস ইউজ রয়েছে, সেই অনুসারে আমরা এখানে কি ইউজ করবো, ডাস ইউজ করলাম। ডাস, যেহেতু মাই সিস্টার সিঙ্গুলার সেজন্য আমরা এখানে কি বসলাম, ডাস বসালাম। তাহলে মাই সিস্টার ডাস, এরপর আমরা কি বসলো, টু বসলো। ওকে, এতটুকু আসলে ক্লিয়ার। এরপরে যদি আমরা সোটা ইউজ করি তাহলে আমরা সো আসলো, সো, এরপরে ডাস বসলো, এরপর আমাদের সাবজেক্টটা বসলো। এগুলো মাথায় রাখতে হবে, টু শেষে বসে, সো আগে বসে। ওকে, তাহলে এরপর এখানে কতগুলো এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলো তোমরা পড়ে নিও। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হচ্ছে এই বিষয়গুলো, এখানে প্র্যাকটিসগুলো করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। আসলে এগুলো খুব ছোটোখাটো বিষয়। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট এগুলো হচ্ছে তোমার অন্যান্য যে গ্রামাটিক্যাল টপিক রয়েছে তার তুলনায় খুবই সহজ এবং খুব অল্প টপিক। তবে এখানে বিষয়গুলো হলো, এগুলো হলো ছোটোখাটো বিষয় যেগুলো আমরা ভুলে যাই। তো এইগুলোর প্রতি পরামর্শ থাকবে স্টিকি নোট দিয়ে যাতে টেবিলের সামনে টাঙিয়ে রাখো। ওকে, এখন নেগেটিভ এগ্রিমেন্ট দেখো, মূলত আমরা এতক্ষণ যখন এখানে সেন্টেন্সগুলো পড়েছি তখন সেখানে কোথাও নেগেটিভ ওয়ার্ড ছিল না, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল। কিন্তু নেগেটিভ এগ্রিমেন্ট তখন বলা হবে যখন এখানে কি থাকবে, নেগেটিভ স্টেটমেন্ট থাকবে। সেটা তোমাকে সেন্টেন্সে বুঝে নিতে হবে। আমরা বেশিরভাগ ভুল করি কি জানো, এখানে আমরা মূলত এই লাইনটা খুব ভালোভাবে না পড়ে এখানে আমরা কি ভুল করে ফেলি, অর্থাৎ অনেক সময় আমরা কি এখানে থাকে নেগেটিভ কিন্তু আমরা এখানে ইউজ করি কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউজ করে ফেলি, এই ক্ষেত্রে সেটাই ভুল হবে। তাহলে এখানে নেগেটিভ স্টেটমেন্ট কীরকম, এখানে মূলত নেগেটিভ ওয়ার্ড থাকবে। ওকে, এরপর নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে একটা বিষয় পার্থক্য হবে, তা হলো আমরা এখানে মূলত কি ইউজ করবো, ইদার অথবা নিদার ইউজ করবো। তবে এখানে বিষয়টা হচ্ছে কিরকম দেখো, ইদার এটা মূলত হচ্ছে টু এর মতো, আমরা একটু আগে টু পড়েছি, এই টু এর মতো হচ্ছে ইদার, আর নিদার এটা হচ্ছে সো এর মতো। কিরকম দেখো, ইদার থাকলে সাধারণত আমরা যেমন আই ডিডেন্ট সি ম্যারি দিস মর্নিং, তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে আমরা এখানে নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে এগ্রিমেন্টটা কীভাবে ইউজ করবো, প্রথম অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ হবে, এরপর আমাদের সাবজেক্ট, তারপর আমাদের কি অক্সিলারি ভার্ব, তারপর এখানে আমাদের মূলত এইদার বসবে। তাহলে এইদার হচ্ছে সেন্টেন্সের শেষে বসে টু এর মতো। আবার যদি আমরা নেইদার ইউজ করি, আই ডিডেন্ট সি ম্যারি দিস মর্নিং, তাহলে এরপরে অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন, এরপর নেইদার এটা হচ্ছে আমাদের কি আমাদের মূলত যে নিদার এটা মূলত আমাদের সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে দেখো এখন শুরুতে যেহেতু বসেছে, এরপর মূলত আমাদের ভার্বটা বসবে, এরপর আমাদের জন অর্থাৎ সাবজেক্টটা বসবে আর কি। তাহলে এখানে মাথা রাখতে হবে ইদার এটা টু এর মতো, নিদার এটা সো এর মতো। নোট করার সময় এভাবে করিও, টু এবং ইদার এগুলো একসাথে রেখো, তবে আবার মিক্স করে ফেলো না যে ইদার আর টু একসাথে মিক্স করো না। তাহলে ইদার এবং টু এগুলো কিসে বসে, শেষে বসে, একটা মাথা রাখলেই হবে, আরগুলো এমনিই পারবে। অর্থাৎ ইদার টু এবং ইদার যদি শব্দের শেষে বসে, সেন্টেন্সের শেষে বসে, তাহলে আরগুলো তো শুরুতে বসবে, তারগুলো কি থাকে, সো এবং নিদার থাকে আর কি। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ক্লিয়ার, আশা করি এই প্র্যাকটিসগুলো করে ফেলবে, এগুলোতে ছাড় নেই কিন্তু, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবে, প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার। যেমন এখানে দেখো প্রশ্নটা এরকম হবে, আই ডু নট লাইক টেনিস অ্যান্ড হি ডাজেন্ট। এখন দেখো হি ডাজেন্ট এটা যেহেতু প্রথমে, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, নেগেটিভ স্টেটমেন্টে কী বসে, ইদার অথবা নিদা বসবে। তাহলে এক্ষেত্রে শব্দের শেষে কী বসে, আমি বললাম শব্দের শেষে কী বসে, তোমার ইদার বসে। তাহলে আমরা এখানে সিম্পলি বসে দিব কি, হি ডাজেন্ট ইদার, একদম সহজ না? তাহলে আশা করি আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট এরপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শেষ হলো। আমরা আজকে মূলত কয়টা শেষ করলাম, প্রথম আমরা এমবেডেড কোশ্চেন শেষ করলাম, টেক কোশ্চেন শেষ করলাম, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শেষ করলাম, নেগেটিভ এগ্রিমেন্ট, চারটা বিষয় শেষ করেছি। নেক্সট আমরা নেগেশন পড়বো, খুব সহজ টপিক, সামেনির বিষয়টা পড়বো, হার্ডলি খুবই গুরুত্বপূর্ণ, হার্ডলি, রেয়ারলি, রিয়ালি, সেলডম খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো পড়লে আশা করি আমাদের মনে হয় মিনি টেস্ট 1-এর খুব কাছাকাছি আমরা, হ্যাঁ আমরা ঠিক মিনি টেস্ট 1-এর খুব কাছাকাছি থাকবো, এবং এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এগুলো দেখে হুবহু যেমন এটা আমাদের সময় এসে গেছে, এত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, তোমাদের যারা সিইউতে স্বপ্ন রয়েছে এগুলো থেকে একদম হুবহু কমনভাবে ইনশাল্লাহ আমরা ঠিক সেভাবে পড়বো। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ মিনি টেস্ট 1 সলভ করবো। ওকে, তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন ক্লাসে নতুন বিষয় নিয়ে। এক্ষেত্রে তোমাদের প্রতি অনুরোধ থাকবে, এই ভিডিওতে তোমাদের পেজের তোমাদের বন্ধুদের মেনশন করে দিও। আমাদের পেজের রিচ একদম ডাউন, মনে হয় কেউ রিপোর্ট করেছে অথবা এমনি ন্যাচারালি ডাউন হয়ে গেছে। এই ক্ষেত্রে তোমরা যদি একটু কমেন্ট করো আমার পেজের রিচটা একটু বাড়বে আর কি। ওকে, একদম কম রিচ, তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমার বন্ধুদের মেনশন দিয়ে দিও।
এবং কোনো কিছু জানার দরকার হলে আমাদের পেজে মেসেজ দিয়ে দিও। এক্ষেত্রে অনেকে মেসেজ দিয়েছো, আমি রিপ্লাই দিতে পারিনি, আসলে অনেকে মেসেজ দেয়, এক্ষেত্রে সবারটা আসলে একসাথে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তাও চেষ্টা করি এই আর কি। তাহলে দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাসে, আমরা মিড টেস্ট সলভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের, আসসালামু আলাইকুম।